আপনার ছেলে টুটুল কথা বলবে। ও সেজাদের কাছে আছে, সেজাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো বাবা। হ্যালো বাবা। এখন কি সময় হবে আমার সাথে কথা বলার? একদিন হঠাৎ আপনি জানতে পারলেন গত 6 মাস ধরে আপনি এমন একটি জীবন কাটিয়েছেন যার একটি মুহূর্তও আপনার মনে নেই। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যে মেয়েটিকে আপনি নিজের স্ত্রী বলেই চিনতেন সে নাকি আপনার স্ত্রী নয়। আবার যাকে আপনি কখনো দেখেননি বলে দাবি করছেন সে বলছে তুমি আমার স্বামী। কিন্তু এখানেই শেষ নয়, আপনার হাতে এমন একটি ট্যাটু পাওয়া গেল যেটি আপনি নিজেই করিয়েছিলেন, অথচ সেটি করার ঘটনাটাই আপনার মনে নেই। তাহলে প্রশ্ন হলো, আসল সত্যটা কি? শেহজাদ কি সত্যি শেহজাদ, নাকি সেই গোলাম যে নিজের অতীতকে ভুলে গেছে? আর যদি সত্যি স্মৃতি হারিয়ে সবকিছু ঘটে থাকে, তাহলে গত 6 মাসে তার জীবনে আসলে কি ঘটেছিল? বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু সত্য সামনে আসবে যা শুধু শেহজাদের জীবন নয়, পুরো নাটকের গল্পটাই নতুনভাবে লিখে দেবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্বের বিস্তারিত এক্সপ্লেন। গত পর্বের শেষ দিকে আমরা এমন কিছু দৃশ্য দেখেছিলাম যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিয়েছে। ঋতু শেষবারের মতো শেহজাদের সামনে দাঁড়িয়ে তাকে গোলাম বলে ডাকলেও শেহজাদ কিছুতেই তা মেনে নেয়নি, বরং সে বারবার বলেছে, আমি গোলাম নই, আমি শেহজাদ চৌধুরী। কিন্তু এরপরই ঋতু এমন একটি প্রমাণ দেখায় যা শেহজাদকেও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। সে শেহজাদের হাতে নিজের নামে ট্যাটু দেখিয়ে বলে, এটা তুমি নিজেই করিয়েছিলে, এখনো কি কিছু মনে পড়ছে না? শুধু তাই নয়, রিকু তাকে সেই ট্যাটু শিল্পীর কাছেও নিয়ে যায়, যিনি স্পষ্টভাবে বলেন, 2 দিন আগেই তো দাদা নিজেই এসেছিলেন, আমি নিজের হাতেই ট্যাটু করেছি। এই একটি কথাই শেহজাদের মাথার ভিতরে হাজারো প্রশ্নের জন্ম দেয়, কারণ তার জীবনের প্রতিটি ঘটনা তার মনে আছে, কিন্তু এই ট্যাটুর কথা, ঋতুর কথা, এমনকি গত কয়েক মাসের কোনো স্মৃতিই তার মনে নেই। ট্যাটু শিল্পীর দোকান থেকে বেরিয়ে আসার পর শেহজাদ আর নিজেকে সামলে রাখতে পারে না। তার মাথার ভেতরে যেন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে ভাবতে থাকে, যদি সে কখনো এখানে না এসে থাকে তাহলে এই ট্যাটু তার হাতে এলো কিভাবে? আর যদি সত্যিই সে এসে থাকে তাহলে সেই ঘটনাটা তার মনে নেই কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সে দ্রুত বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরেই শেহজাদ সরাসরি তার মায়ের কাছে যায়। তার চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। সে আর কোনো ভূমিকা না করেই প্রশ্ন করে, মা, গুলিবিদ্ধ হওয়ার পর আমি কতদিন অজ্ঞান ছিলাম? মা শান্তভাবে উত্তর দেন, 2 দিন। কিন্তু এই উত্তর শুনে শেহজাদ আরও বিভ্রান্ত হয়ে পড়ে। সে আবার প্রশ্ন করে, শুধু 2 দিন? তাহলে আমার হাতে এই ট্যাটু কোথা থেকে এলো? হাসপাতালে সেই মেয়েটা বারবার আমাকে গোলাম বলে ডাকছিল কেন? আমার সঙ্গে আসলে কি হয়েছে? প্রথমে শেহজাদের মা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ ডাক্তার আগেই বলে দিয়েছিলেন শেহজাদের ওপর কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। কিন্তু আজ আর কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। শেহজাদের প্রতিটি প্রশ্ন প্রমাণ করে দিচ্ছে সে ধীরে ধীরে সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফাতেমাও মাকে থামানোর চেষ্টা করে, কারণ সে জানে এই সত্য প্রকাশ পেলে শুধু শেহজাদ নয়, অনেক মানুষের জীবন বদলে যাবে। কিন্তু এবার মা সিদ্ধান্ত নেন আজ সব সত্য বলে দেবেন। এরপর শুরু হয় পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শেহজাদের মা ধীরে ধীরে বলতে শুরু করেন, তোর উপর একবার নয় 2 বার হামলা হয়েছিল। প্রথম হামলার পর তুই নিখোঁজ হয়ে গিয়েছিলি, আমরা তোকে কোথাও খুঁজে পাইনি। হঠাৎ রাস্তায় তোকে দেখতে পাই, কিন্তু তখন তুই আর আগের সেই শেহজাদ ছিলি না। তুই আমাদের চিনতেই পারিসনি, কারণ তুই তখন নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলি। মা আরও জানান, স্মৃতিশক্তি হারানোর পর কিছু মানুষ তোকে আহত অবস্থায় উদ্ধার করে। তারপর তুই মির্জা বাড়িতে আশ্রয় পাস। সেখানে সবাই তোকে গোলাম নামেই চিনত। কিন্তু এখানেই শেষ নয়। শেহজাদের মা এখনও সবচেয়ে বড় সত্যটা বলেননি, কারণ পরের মুহূর্তেই তিনি এমন একটি কথা বলবেন যা শুনে শেহজাদ নিজেই বিশ্বাস করতে পারবে না। স্মৃতিশক্তি হারিয়ে থাকার সময় সে শুধু নতুন পরিচয়েই বাঁচেনি, বরং এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যার প্রভাব আজও 3টি পরিবারের জীবনে আগুন জ্বালিয়ে রেখেছে। 6 মাস পর দাউদ খানের লোকেরা আবারও শেহজাদের উপর হামলা করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ধীরে ধীরে তার আগের স্মৃতি ফিরে আসে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় বিপর্যয়। ডাক্তার জানান শেহজাদের পুরনো স্মৃতি ফিরে এলেও মাঝখানের 6 মাসের একটি মুহূর্তও তার মনে নেই, যেন জীবনের সেই অধ্যায় পুরোপুরি মুছে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর শেহজাদ ধীরে ধীরে একটি প্রশ্ন করে, তার মানে স্মৃতিশক্তি হারিয়ে আমি নিজেই বিয়ে করেছিলাম? ঘরে উপস্থিত সবাই চুপ হয়ে যায়, কারণ এই প্রশ্নের উত্তরই পুরো নাটকের সবচেয়ে বড় জটিলতার সূচনা। অবশেষে সাবি সাহেব মাথা নিচু করে বলেন, জি স্যার, আপনি বিয়ে করেছিলেন।
অন্যদিকে ফাতিমা পুরো কথোপকথন শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে বলে, মা, যদি শেহজাদ সব কিছু জেনে যায়, যদি ঋতুকে এই বাড়িতে নিয়ে আসে, তাহলে আমার কি হবে? তার চোখে তখন শুধুই আতঙ্ক। এদিকে ঋতুও বাড়িতে ফিরে পুরো ঘটনাটা বাবাকে জানায়। সে বলে, ও আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি সব প্রমাণ দেখিয়েছি, ট্যাটু দেখিয়েছি, আমাদের স্মৃতির কথা বলেছি, এমনকি আমাদের বিয়ের কথাও বলেছি। ঋতুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তাহলে এখনো কাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে, তোকে নাকি ফাতেমাকে? এই প্রশ্নেই আবার নতুন রহস্যের জন্ম হয়। এদিকে যখন সবাই নিজেদের সম্পর্কে জট খুলতে ব্যস্ত, ঠিক তখনই আসে এমন একটি ফোন কল যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। ফোনের ওপাশ থেকে জানানো হয় যে অসহায় মেয়ের বিয়ের জন্য শেহজাদ 5 লাখ টাকার চেক দিয়েছিল, সে আর বেঁচে নেই। বিয়ের দিন নকল টাকার অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। এই খবর শুনে শেহজাদ কি করবে? সে কি নিজের দেওয়া সাহায্যের অপমানের বিচার চাইবে, নাকি এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করবে সেই ব্যাংকের বিরুদ্ধে যেখান থেকে নকল টাকা বের হয়েছে? একদিকে শেহজাদ নিজের হারিয়ে যাওয়া 6 মাসের সত্য জানার চেষ্টা করছে, অন্যদিকে ঋতু, ফাতিমা আর রিশাদকে ঘিরে সম্পর্কের জটিলতা আরও বাড়ছে। ঠিক এমন সময় আসে একটি ফোন কল যা পুরো পর্বের আবহই বদলে দেয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে শেহজাদ কিছুক্ষণ কোনো কথাই বলতে পারে না। সে শুধু বারবার বলছিল, এসব কিভাবে হলো? কারণ সে জানে সাহায্য করার জন্যই সে চেক দিয়েছিল, কিন্তু সেই সাহায্যই আজ একটি প্রাণ কেড়ে নিয়েছে। এই মুহূর্তে পরিচালক শেহজাদের মানবিক দিকটি আরও গভীরভাবে তুলে ধরেছেন। সে টাকার ক্ষতি নিয়ে নয়, একটি নির্দোষ প্রাণ হারানোর কষ্টে ভেঙে পড়েছে। এখান থেকেই শুরু হয় আজকের পর্ব। শেহজাদ সঙ্গে সঙ্গে সাফিদ সাহেবকে নির্দেশ দেয়, এই চেকটা কোন ব্যাংক থেকে ভাঙানো হয়েছে এখনই খুঁজে বের করুন। কারণ তার বিশ্বাস সমস্যার শুরু এখান থেকেই। যদি ব্যাংক থেকে সত্যি জাল টাকা বের হয়ে থাকে, তাহলে এর বিচার অবশ্যই হতে হবে। একজন অসহায় মেয়ের মৃত্যু শেহজাদকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়। সে বুঝে যায় এটি কোনো সাধারণ ভুল নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের অবহেলা কিংবা দুর্নীতি। এই বিশ্বাস নিয়েই সে সরাসরি সেই ব্যাংকে পৌঁছে যায়। একজন অসহায় মেয়ের মৃত্যু শেহজাদকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়। সে বুঝে যায় এটি কোনো সাধারণ ভুল নয়, এর পেছনে রয়েছে বড় ধরনের অবহেলা কিংবা দুর্নীতি। এই বিশ্বাস নিয়েই সে সরাসরি সেই ব্যাংকে পৌঁছে যায় যেখান থেকে বিয়ের জন্য তোলা টাকার মধ্যে জাল নোট দেওয়া হয়েছিল। ব্যাংকে ঢুকেই তার কণ্ঠ বদলে যায়। চারদিকে তাকিয়ে সে দৃঢ় গলায় বলে, যে যেখানে আছেন সেখানেই বসে থাকুন, কেউ নড়াচড়া করবেন না। আমরা ডাকাতি করতে আসিনি, সত্য জানতে এসেছি। এই সংলাপ শুনে পুরো ব্যাংকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রাহক থেকে শুরু করে কর্মচারী সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। ব্যাংক ম্যানেজার এগিয়ে এসে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, স্যার কি হয়েছে, আপনি শান্ত হন। কিন্তু শেহজাদ এবার আর শান্ত থাকার অবস্থায় নেই। সে স্পষ্টভাবে বলে, আমার দেওয়া চেক ভাঙিয়ে এই ব্যাংক থেকে জাল টাকা দেওয়া হয়েছে। সেই অপমান সহ্য করতে না পেরে একটা মেয়ে আত্মহত্যা করেছে। এবার বলুন, এর দায়িত্ব কে নেবে? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। পুরো ব্যাংক নীরব হয়ে যায়। ব্যাংকের কর্মচারীরা কাঁদতে কাঁদতে বলতে থাকে, স্যার, আমরা সাধারণ চাকরি করি, কোম্পানি যা নির্দেশ দেয় আমরা সেটাই করি, আমাদের কোনো ব্যক্তিগত দোষ নেই। এই দৃশ্যে পরিচালক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। অনেক সময় নিচের স্তরের কর্মচারীরা সিদ্ধান্ত নেয় না, কিন্তু ভুলের দায় তাঁদেরই নিতে হয়। তবুও শেহজাদ জানিয়ে দেয়, এই মৃত্যুর জন্য শুধু একজন নয়, পুরো ব্যবস্থাই দায়ী। সবাই যখন জানতে চায় তিনি আসলে কি চান, তখন শেহজাদ ধীরে ধীরে নিজের দাবি প্রকাশ করে। সে বলে, এই ব্যাংকের মালিককে ওই মেয়ের বাবার কাছে যেতে হবে, সবার সামনে নিজের ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, আর আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই 4টি দাবি শুনে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে যায়, কারণ তারা জানে এটা প্রায় অসম্ভব। ব্যাংক ম্যানেজার কিছুটা দ্বিধা নিয়ে বলেন, স্যার, আপনি জানেন এই ব্যাংকের মালিককে? শেহজাদ শান্ত গলায় উত্তর দেয়, কে? ম্যানেজার ধীরে ধীরে বলেন, বর্তমান অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। এই নামটি উচ্চারণ হতেই পুরো পরিবেশ আরও ভারী হয়ে ওঠে, কারণ এখন বিষয়টি শুধু একটি ব্যাংকের নয়, এটি দেশের একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্ন। অনেকেই ভাবছিল এত বড় নাম শুনে হয়তো শেহজাদ পিছিয়ে যাবে, কিন্তু ঠিক উল্টোটা হয়। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, মন্ত্রী হলে কি হয়েছে, ভুল করলে ক্ষমা চাইতেই হবে। তারপর সে ম্যানেজারকে নির্দেশ দেয়, এখনই ফোন করুন, বলুন শেহজাদ চৌধুরী কথা বলতে চায়। এই দৃশ্যে পরিচালক পরিষ্কার করে দিয়েছেন, শেহজাদ ক্ষমতার সামনে মাথা নত করার মানুষ নয়। ব্যাংক ম্যানেজার ভয়ে ভয়ে অর্থমন্ত্রীর অফিসে ফোন করেন। তিনি পুরো ঘটনা সংক্ষেপে জানিয়ে বলেন, স্যার, শেহজাদ চৌধুরী ব্যাংকে এসেছেন,
তিনি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চান। কিন্তু ফোনের ওপাশ থেকে যে উত্তর আসে তা শুনে সবাই বুঝে যায় সামনে আরো বড় সংঘর্ষ অপেক্ষা করছে। দর্শক বন্ধুরা, এখানেই গল্প আরো উত্তপ্ত হয়ে উঠতে চলেছে। অর্থমন্ত্রী শুধু ক্ষমা চাইতে অস্বীকারই করবেন না, বরং শেহজাদকে গুরুত্ব দিতেও রাজি হবেন না। অন্যদিকে শেহজাদও চুপ করে বসে থাকবে না। সে এমন একটি নতুন পরিকল্পনা করবে যা মন্ত্রীর ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানাবে। আর ঠিক সেই সময়ই আরেকটি বিস্ফোরক তথ্য সামনে আসবে। ব্যাংক থেকে বের হয়েই শেহজাদ কোনো সময় নষ্ট করে না। সে সাবিকে বলে, চলো এবার সরাসরি অর্থমন্ত্রীর বাড়িতে যাব। এই একটি সংলাপ থেকেই বোঝা যায় সে আর মধ্যস্থতার পথে হাঁটতে রাজি নয়। তার কাছে বিষয়টি এখন শুধু একটি ব্যাংকের ভুল নয়, এটি একটি নিরীহ পরিবারের সম্মান, একটি বাবার কান্না এবং একটি মেয়ের মৃত্যুর বিচার। গাড়ি দ্রুত গতিতে মন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যায়। মন্ত্রীর বাসার সামনে পৌঁছাতেই নিরাপত্তারক্ষীরা গাড়ি থামিয়ে দেয়। একজন পুলিশ সদস্য কড়া গলায় বলে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে যাওয়া যাবে না। সাধারণ মানুষ হলে হয়তো এখানেই ফিরে যেত, কিন্তু শেহজাদ শান্তভাবেই উত্তর দেয়, আমি ভেতরে যেতে আসিনি। আমি একজন মানুষের সঙ্গে দেখা করতে এসেছি যে আজ একজন মেয়ের মৃত্যুর জন্য দায়ী। এই সংলাপ শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ এত সাহস করে মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস দেখায় না। নিরাপত্তারক্ষীরা ভেতরে খবর পাঠায়। মন্ত্রীর সহকারী বিষয়টি জানালে জুনায়েদ চৌধুরী বিরক্ত হয়ে ওঠেন। তিনি রাগের সঙ্গে বলেন, ওকে ভেতরে ঢুকতে দিও না, দরকার হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই একটি সংলাপেই স্পষ্ট হয়ে যায় ক্ষমতার অহংকার এখনও তার চোখ খুলতে পারেনি। তিনি এখনও মনে করছেন সবকিছুই টাকা আর প্রভাব খাটিয়ে সামলে নেওয়া সম্ভব। অন্যদিকে গল্প আবার ঋতুর দিকে ফিরে আসে। ঋতু এখনও নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছে। তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে, এখন তো সবকিছু পরিষ্কার, তোর স্বামীই শেহজাদ, তাহলে আর অপেক্ষা কেন? কিন্তু ঋতু শান্ত গলায় উত্তর দেয়, সবকিছু এখনো পরিষ্কার না। ও নিজেই আমাকে সময় চেয়েছে, আমি ওর সিদ্ধান্তের অপেক্ষা করব। ঠিক তখনই ঋতুর ভাই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানায়। সে কাজী অফিস থেকে বিয়ের কাগজ সংগ্রহ করেছে। তার মুখে রহস্যময় হাসি। সে বলে, এবার খেলাটা আমি খেলব। এই সংলাপ শুনেই বোঝা যায় সে কোনো বড় পরিকল্পনা করে ফেলেছে। সম্ভবত এই কাগজ ব্যবহার করেই সে ফাতেমা, রশাদ এবং শেহজাদের সম্পর্কের জটিলতা আরও বাড়িয়ে দিতে চাইছে। অন্যদিকে শেহজাদ বুঝতে পারে শুধু কথায় কাজ হবে না, অর্থমন্ত্রীকে সামনে আনতে হলে এমন কিছু করতে হবে যাতে তিনি নিজেই দেখা করতে বাধ্য হন। তার চোখে মুখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস। মনে হচ্ছিল সে ইতিমধ্যেই নতুন একটি পরিকল্পনা সাজিয়ে ফেলেছে, আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে এমন একটি ঘটনা যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেবে। কারণ এই ক্ষমতার সবচেয়ে বড় মানুষটিকেই নিজের খেলার মাঠে নামিয়ে আনবে শেহজাদ। শেহজাদ এত সহজে হার মানার মানুষ নয়। সে বুঝে গেছে ক্ষমতার মানুষকে যুক্তি দিয়ে নয়, তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেই সামনে আনতে হয়। আর সেই কারণেই এবার সে এমন একটি পরিকল্পনা করে যা কেউ কল্পনাও করতে পারেনি। মন্ত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামায় শেহজাদ। চারপাশে একবার ভালো করে তাকিয়ে সে হঠাৎ দেখতে পায় ছোট্ট একটি ছেলে। মন্ত্রীকে সামনে আনতে হলে আগে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে সামনে আনতে হবে। এই সংলাপেই পরিচালক বুঝিয়ে দেন শেহজাদের পরিকল্পনা এখন নতুন দিকে মোড় নিচ্ছে। শেহজাদ ধীরে ধীরে ছেলেটির কাছে যায়। মুখে বুড়ো মানুষের মুখোশ পরে সে বলে, দাদু ভাই, সেক্টর 4-এর পার্টটা কোন দিকে বলতে পারবে? ছেলেটি প্রথমে অবাক হয়ে তাকায়, এরপর হেসে বলে, আপনি কি সত্যিই বুড়ো নাকি মুখোশ পরেছেন? শেহজাদও মজা করে উত্তর দেয়, তুমি ধরে ফেলেছ। কয়েক মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যায়। এই দৃশ্যটি পুরো উত্তেজনার মাঝেও একটুখানি স্বস্তি এনে দেয়। টুটুলের হাতে তখন একটি মজার মুখোশ দিয়ে শেহজাদ বলে, মুখোশটা তো দারুণ, তাই না? ছেলেটি বলে, আমাকে দেবে? শেহজাদ হাসতে হাসতে বলে, দেব, তবে একটা শর্ত আছে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, বলে, কি শর্ত? শেহজাদ উত্তর দেয়, আমরা দুজন মিলে তোমার বাবাকে প্র্যাঙ্ক করব। এই কথাই ছেলেটি মুচকি হেসে সম্মতি জানায়। এটা শুধু একটি প্র্যাঙ্ক নয়, এটাই তার পুরো পরিকল্পনার প্রথম ধাপ। এরপর শেহজাদ নিজেই মন্ত্রীর অফিসে ফোন করে। প্রথমে কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্ব দিতে চান না, কিন্তু যখন তারা শোনে আপনার ছেলে টুটুল আমার সঙ্গে আছে, তখন মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে যায়। ফোনের অপর প্রান্ত থেকে মন্ত্রীর কণ্ঠ কেঁপে ওঠে। তিনি উৎকণ্ঠিত হয়ে বলেন, টুটুল কোথায়? ও ঠিক আছে তো? এই মুহূর্তে পরিচালক দেখিয়ে দেন ক্ষমতাবান মানুষও পরিবারের সামনে অসহায় হয়ে পড়ে। শাহজাদ খুব শান্ত গলায় বলে, ভয় পাওয়ার কিছু নেই, আপনার ছেলে নিরাপদে আছে, আমি তাকে নিয়ে আপনার বাসায় আসছি। তারপর কয়েক সেকেন্ড থেমে আবার বলে, এবার কি আমার সঙ্গে কথা বলার সময় হবে? এই সংলাপের পর অর্থমন্ত্রী আর কোনো উত্তর দিতে পারেন না।
কারণ তিনি বুঝে গেছেন যে মানুষ নিজের স্বার্থের জন্য নয়, ন্যায় বিচারের জন্য লড়ে, তাকে ভয় দেখিয়ে থামানো যায় না। কিছুক্ষণ আগেও যে মানুষটি ফোনে বলেছিলেন শেহজাদ কিংবা তার বাবা এলেও আমি দেখা করব না, সেই তিনিই এখন নিজের ছেলের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। কারণ ক্ষমতার সবচেয়ে বড় দুর্বলতা হলো পরিবার, আর সেই দুর্বল জায়গাতেই এবার আঘাত করেছে শেহজাদ। দর্শক বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছিলাম শেহজাদ বুদ্ধি খাটিয়ে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর ছেলে টুটুলকে নিরাপদে নিজের সঙ্গে নিয়ে আসে। কোনো ক্ষতি না করেই সে মন্ত্রীকে বুঝিয়ে দেয় ক্ষমতা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। নিজের ছেলের কথা শুনেই অর্থমন্ত্রী অবশেষে শেহজাদের সঙ্গে দেখা করতে রাজি হন, কিন্তু তিনি তখনও জানতেন না সামনে তার জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। টুটুলকে নিয়ে শেহজাদ অর্থমন্ত্রীর বাড়িতে পৌঁছায়। ছেলেকে সুস্থ দেখে অর্থমন্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। টুটুল দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। এই আবেগঘন মুহূর্তের পরই শেহজাদ শান্ত গলায় বলে, এবার কি আমরা আসল বিষয়টা নিয়ে কথা বলতে পারি? মন্ত্রীর মুখে তখনও অহংকারের ছাপ। তিনি বলেন, বলো তোমার কি চাই? অর্থমন্ত্রী সরাসরি বলেন, কত টাকা লাগবে বলো, যত টাকা লাগে আমি দেব। এই কথাটি শুনেই শেহজাদের মুখের ভাব বদলে যায়। সে দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আপনার কি মনে হয় আমি এখানে টাকার জন্য এসেছি? এরপর সে আরও বলে, যে মেয়েটা মারা গেছে তার জীবন কি টাকা দিয়ে ফিরিয়ে দিতে পারবেন? এই সংলাপের মাধ্যমে পরিচালক দেখিয়েছেন সব ক্ষতির মূল্য টাকা দিয়ে পরিশোধ করা যায় না। শেহজাদ এবার নিজের আসল দাবি জানায়। সে বলে, আপনি ওই মেয়ের বাবার কাছে যাবেন, সবার সামনে নিজের ভুল স্বীকার করবেন, আর কথা দেবেন ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষ যেন এভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কথাগুলো শুনে অর্থমন্ত্রী কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি হয়তো ভাবতেই পারেননি একজন ব্যবসায়ী তার কাছে টাকা নয়, ন্যায় বিচার চাইবে। মন্ত্রী শেহজাদের সঙ্গে ওই মেয়ের বাবার বাড়িতে যায়। ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ অনেক সাংবাদিক এসে উপস্থিত হয়। একজন সাংবাদিক উচ্চস্বরে প্রশ্ন করেন, স্যার, আপনার ব্যাংক থেকে জাল টাকা বের হওয়ার অভিযোগ উঠেছে, এ বিষয়ে আপনার বক্তব্য কি? মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রী অবাক হয়ে চারদিকে তাকান। তিনি বুঝতেই পারেন না এত দ্রুত সংবাদ মাধ্যম এখানে এলো কিভাবে। অন্যদিকে শেহজাদের মুখে তখন রহস্যময় হাসি। দর্শক বুঝতে পারে এটাও তার পরিকল্পনারই একটি অংশ। সাংবাদিকদের সামনে অর্থমন্ত্রী স্পষ্ট অস্বস্তিতে পড়ে যান। তিনি নিজের সহকারীদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এদের এখানে কে ডাকলো? কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না, কারণ পরিস্থিতি ইতোমধ্যেই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই দৃশ্যের মাধ্যমে পরিচালক বোঝাতে চেয়েছেন সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একসময় তা মানুষের সামনেই চলে আসে। শেহজাদ শান্তভাবে অর্থমন্ত্রীর দিকে তাকিয়ে বলে, আজ আপনি শুধু একজন মন্ত্রী নন, আজ আপনি এমন একজন মানুষ যার একটি সিদ্ধান্তের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি মানুষের সামনে মাথা নত করবেন নাকি নিজের অহংকারকে বাঁচাবেন? এই সংলাপের পর কয়েক সেকেন্ডের নীরবতা নেমে আসে। ক্যামেরা ঘুরে যায় অর্থমন্ত্রীর মুখের দিকে। তার চোখে মুখে স্পষ্ট দ্বিধা। একদিকে রাজনৈতিক সম্মান, অন্যদিকে একজন বাবার কান্না। এমন কঠিন পরিস্থিতিতে তিনি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক বন্ধুরা, এখানেই আজকের এই অংশ শেষ হচ্ছে। পরবর্তী অংশে আমরা দেখব অর্থমন্ত্রী শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চান কিনা, শেহজাদের এই লড়াই কোথায় গিয়ে শেষ হয়, আর একই সঙ্গে ঋতু, ফাতেমা ও শেহজাদের সম্পর্ক কোন নতুন মোড় নেয়। সবচেয়ে বড় টুইস্টটি অপেক্ষা করছে শেষ অংশে। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী কিছুক্ষণ নিশ্চুপ থাকেন। চারপাশে শুধু ক্যামেরার ফ্ল্যাশ আর মানুষের ফিসফাস। ঠিক তখনই শেহজাদ আবারও শান্ত কণ্ঠে বলেন, আমি আপনার কাছে টাকা চাইনি, আপনার পদও চাইনি, আমি শুধু চাই আপনি নিজের ভুলটা স্বীকার করুন। এই সংলাপ শুনে উপস্থিত সবাই শেহজাদের দিকে তাকিয়ে থাকে, কারণ এত বড় ক্ষমতাবান একজন মানুষের সামনে দাঁড়িয়েও তার কণ্ঠে কোনো ভয় নেই। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী কিছুক্ষণ নিশ্চুপ থাকেন। চারপাশে শুধু ক্যামেরার ফ্ল্যাশ আর মানুষের ফিসফাস। ঠিক তখনই শেহজাদ আবারও শান্ত কণ্ঠে বলেন, আমি আপনার কাছে টাকা চাইনি, আপনার পদও চাইনি, আমি শুধু চাই আপনি নিজের ভুলটা স্বীকার করুন। এই সংলাপ শুনে উপস্থিত সবাই শেহজাদের দিকে তাকিয়ে থাকে, কারণ এত বড় ক্ষমতাবান একজন মানুষের সামনে দাঁড়িয়েও তার কণ্ঠে কোনো ভয় নেই। অর্থমন্ত্রী মুখ নিচু করে কয়েক সেকেন্ড ভাবেন, কিন্তু পরক্ষণেই আবার নিজের পুরনো রূপে ফিরে আসেন। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। মনে হচ্ছিল এত মানুষের সামনে নিজের সম্মান হারাতে তিনি এখনো প্রস্তুত নন। এই সংলাপের পর পুরো পরিবেশ আবারও নীরব হয়ে যায়। দর্শক বন্ধুরা, আজকের পুরো পর্বে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম। প্রথমত, শেহজাদ প্রমাণ করে দিল অর্থ বা ক্ষমতার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বড়। দ্বিতীয়ত, অর্থমন্ত্রীর মতো প্রভাবশালী মানুষও নিজের পরিবারের সামনে অসহায় হয়ে পড়েন।
তৃতীয়ত, ঋতু এখনও তার ভালোবাসা থেকে এক চুলও সরে যায়নি। সে বিশ্বাস করে একদিন না একদিন গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি অবশ্যই ফিরে আসবে। আর চতুর্থত, রসাদের ষড়যন্ত্র এখন আরও বড় আকার নিতে শুরু করেছে, যা আগামী পর্বগুলোতে নতুন সংঘাত তৈরি করবে। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি শেহজাদ ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতির আরও গুরুত্বপূর্ণ অংশ মনে করতে শুরু করবে। ঋতুর সঙ্গে তার সম্পর্ক নতুন মোড় নিতে পারে। রসাদ বিয়ের কাগজ ব্যবহার করে নতুন একটি ষড়যন্ত্রের চেষ্টা করবে। আর অর্থমন্ত্রীর সঙ্গে শেহজাদের এই সংঘাত রাজনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে আরও বড় রূপ নিতে পারে। দর্শক বন্ধুরা, আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয়, অর্থমন্ত্রী কি শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করবেন? আর শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? আপনাদের মতামত নিচে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন নাটকের বিস্তারিত এক্সপ্লেইন, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য টুইস্ট। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।